এবারের ট্রিপে হাতে দুদিনের ছুটিতে চলুন ঘুরে আসি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকে, যেখানে গেলে লাল মাটির গন্ধ, শালবনের জঙ্গলে ঘেরা রিসর্টে থাকা খাওয়া, তারই সাথে পাহাড়, জঙ্গল, ড্যাম আর ঐতিহাসিক রাজবাড়িগুলো ঘুরে দেখার এক অন্যরকম আনন্দ। আর আপনাদের জন্য থাকছে এই ট্রিপের যাবতীয় সব রকমের তথ্য, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজ জুলাইয়ের 1 তারিখ। এবারের বর্ষায় আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। চলে এসেছি হাওড়া স্টেশন থেকে এবারে আমাদের ঝাড়গ্রাম যাওয়ার জন্য ট্রেন রয়েছে সকাল 6টা করে বড়বিল। তবে হাওড়ায় এসে আমরা যেটা জানতে পারলাম, ট্রেনের টাইম রিশিডিউল হয়ে গেছে। অগত্যা এখন আমাদের একটু হাওড়া স্টেশনে ওয়েট করতে হবে। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চলুন এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আর সাথে থাকুন। দেখা যাক ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেয়। ট্রেনের ফুল ডিটেলসটা দিয়ে দিই আপনাদেরকে। স্টেশনে বেশ কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ট্রেন দিয়ে দিল 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এবারের ট্রেন 12021 বড়বিল জনশতাব্দী, যার টাইম ছিল সকাল 6টা 20-তে। তবে ট্রেনের টাইম রিশিডিউল হয়ে ট্রেনটি সকাল 8টা 45 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এই ট্রেনে আমাদের কোচ নাম্বার D5 সেকেন্ড সিটিং। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে পার হেড 115 টাকা, সিসির ভাড়া পড়বে 370 টাকা। আমরা হাওড়া স্টেশনে এসে জানতে পারলাম এই বড়বিল জনশতাব্দী ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার করেই টাইম রিশিডিউল করে দিচ্ছে। তবে সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু ঠিকঠাকই চলছে। ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর জন্য সকালের এই বড়বিল জনশতাব্দী ছাড়াও সকাল 6টা 30-এর ইস্পাত এক্সপ্রেস আর বিকেল 5টা 10-এর স্টিল এক্সপ্রেস রয়েছে। এই ট্রেন দুটি বেশ ভালো ট্রেন। এছাড়াও সারাদিনে বিভিন্ন টাইমে বিভিন্ন ট্রেন রয়েছে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর জন্য। অ্যাট লাস্ট পৌঁছালাম আমরা ঝাড়গ্রাম স্টেশন। এখন ওভারব্রিজের উপর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। 12:30টায় ট্রেন এসছে ঝাড়গ্রাম স্টেশনে। ট্রেন প্রায় 4 ঘন্টা ডিলে। ভাবুন একবার কি অবস্থা। আর ইস্পাতটা তো এখন এসে পৌঁছায়নি। ইস্পাতটা সেকেন্ড ট্রেন আর কি, মানে ফার্স্ট বড়বিলটা ছাড়ে, তারপরে ইস্পাতটা ছাড়ে। আর ট্রেনের টিকিট যখন কাটবেন না, একটু 1 সপ্তাহ আগের বা 4-5 দিন আগের ট্রেন চলাচলের যে আপডেটটা রয়েছে ওটা একটু ফলো করে তারপরে টিকিটটা কাটবেন, যে কোন ট্রেনটা আগে পৌঁছাচ্ছে, ডিলে হচ্ছে কিনা। এই দেখুন, এখানে আবার লিফটেরও কিন্তু ফেসিলিটি আছে ঝাড়গ্রাম স্টেশনে। স্টেশনের 2 নম্বর গেট দিয়ে লিফট নিয়েই আমরা চলে এলাম ঝাড়গ্রাম স্টেশনের বাইরে। এবারে কিন্তু আমরা ঝাড়গ্রামে যেখানে স্টে করব সেখান থেকে কিন্তু গাড়ি নেইনি। তবে আমরা এর আগে যে কবার ঝাড়গ্রামে এসেছি, যে দাদার সাথে ঘুরেছি, সেই দাদাই গাড়ি নিয়ে ওয়েট করছেন। মানে গাড়িটা আমরা নিজেরাই বুক করেছি, সেই গাড়ি নিয়েই কিন্তু এই 2 দিন আমরা সাইট সিনও করবো। বাইরে চলে এসেছি, দেখি দাদাকে ফোন করে গাড়িটা নিয়ে কোথায় ওয়েট করছে আমাদের জন্য। স্টেশনের বাইরে বেরিয়েই কিন্তু আপনারা এরকম গাড়ির স্ট্যান্ড পাবেন। 4 হুইলার স্ট্যান্ড রয়েছে, আবার টোটো স্ট্যান্ড রয়েছে। স্টেশনের বাইরের গাড়ির স্ট্যান্ডে দেখলাম গৌতমদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে পিক আপের জন্য। দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা ঝাড়গ্রাম ঘুরতে এসে কিন্তু দাদার সাথেই ঘুরতে পারেন। আর এটাই দাদার গাড়ি, যে গাড়ি নিয়ে আমরা এই 2 দিন ঝাড়গ্রামে ঘুরবো। এই ট্রিপে আমরা যেহেতু 3 জন রয়েছি, তাই আমাদের জন্য এই 4 সিটার গাড়িটা একদম পারফেক্ট। তবে আপনারা চাইলে 6 জন বা 12 জনের যদি গ্রুপ নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু বড় গাড়িও হয়ে যাবে। তার জন্য অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। স্টেশন থেকে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের যে স্টে আছে, এবার যে রিসর্টে আমাদের বুকিং আছে সেই রিসর্টের দিকে। এখন কিন্তু যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হলো কলাবনির জঙ্গল। এই রাস্তাটা ভীষণ সুন্দর, 2 দিকে সবুজ জঙ্গল। আর এখানে কিন্তু হাতি পারাপার হয়। রাস্তার ধারে বোর্ডগুলো লাগানো আছে বলেই জানতে পারলাম আমরা। বৃষ্টির সময় কিন্তু এই রাস্তার ভিউ অন্যরকম লাগে, গাছগুলো পুরো চকচক করে, দেখতে আরও বেশি ভালো লাগে। এবারে আমাদের ঝাড়গ্রামে বুকিং রয়েছে শালবনের রিট্রিট। স্টেশন থেকে রিসর্টের ডিস্টেন্স মোটামুটি ধরুন 10 কিলোমিটার মতো। যেতে তো একটু সময় লাগবেই। আর যতক্ষণ এই রিসর্ট পর্যন্ত যাওয়া, ততক্ষণ রাস্তার দুধারে তাকিয়ে থাকা সুন্দর সুন্দর ভিউয়ের জন্য। চলুন যাওয়া যাক তাহলে। রিসর্টে চলে এসেছি। রিসর্টের নাম শালবনী রিট্রিট। রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। এই রিসর্টটা প্রায় 13 বিঘা জমির উপরে তৈরি। রিসর্টটা ভীষণ বড় এরিয়া নিয়ে, তাই আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়েও আমি দেখাবো। চলুন ফার্স্ট এই রিসেপশনে যাব। এই যে রিসেপশন থেকে এখন এন্ট্রি পর্বটা সেরে নিতে হবে, এটাই।
রিসেপশনে জাস্ট এন্ট্রি করলাম, সাথে সাথে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস এটা এখন ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু রিসেপশনে চলে এসেছি এন্ট্রি পর্ব সারার জন্য। পার হেড কিন্তু আইডি প্রুফ লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড। আপনারা আপনাদের আইডি প্রুফ দিয়ে এন্ট্রি পর্বটা সেরে নেবেন। রিসেপশনটা কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো, বেশ বড় এরিয়া, আর এখানে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনারা ব্যাগপত্র নিয়ে কিছুক্ষণ ওয়েট করতেই পারবেন রিসেপশনে বসে, এটাই আর কি। রিসেপশন থেকে আবার গাড়ির এখানে চলে এলাম। এটা পার্কিং এরিয়া, রিসর্টের মধ্যেই পার্কিং এরিয়া করা আছে। আপনারা আপনাদের নিজেদের গাড়ি নিয়েও যদি আসেন, 2 হুইলার 4 হুইলার এখানেই আপনারা রাখতে পারবেন। আর পার্কিং এরিয়ার পাশেই রয়েছে সুন্দর একটা চিলড্রেন্স পার্ক। চলুন, ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে, এখন রুমের দিকে যাই। শালবনী রিট্রিটে আমাদের যেখানে রুম রয়েছে, যেখানে আমরা রুম নিয়েছি সেখানে চলে এসেছি। এখানে দেখলাম পুরো রিসর্টটাই জঙ্গল লাগোয়া, জঙ্গলের মধ্যেই পুরো রিসর্টটা ভীষণ সুন্দর। আর জঙ্গলের মধ্যেই কিছু কিছু জায়গায় কটেজ করা রয়েছে গেস্টদের থাকার জন্য। আর এবারে আমরা কিন্তু থাকছি দুর্গাবাড়িতে। এটা বেশ পুরনো একটা বিল্ডিং, তাই এই বিল্ডিংয়ের নাম দেওয়া হয়েছে দুর্গাবাড়ি। আমরা এখানে 2টো রুম বুকিং করেছি। চলুন, আমাদের রুমটা ফার্স্টে আপনাদেরকে শেয়ার করব। রুম নাম্বার হচ্ছে D5। চলুন এবার ভেতরে যাই। রুমের মধ্যে এন্ট্রি করেছি। রুমটা দেখুন, বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ বড় রুম। আর চারিদিকেই শুধু ভিউ, মানে চারিদিকেই উইন্ডো দেখতে পাচ্ছি। আর ভেতরে ফার্স্টে রয়েছে এখানে একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন কিন্তু ইজিলি থাকতে পারবেন এই বেডটাতে। এখানে একটা চেয়ার রয়েছে যেখানে আমার ব্যাগ রাখা রয়েছে। আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এই যেখানে টিকিটগুলো রয়েছে। ইলেকট্রিক কেটেল দিয়েছে, সঙ্গে টিকিট দিয়েছে, কমপ্লিমেন্টারি 2টো ওয়াটার বটল, গ্লাস, কাপ এগুলো তো দিয়েছে। সঙ্গে সুন্দর একটা মিরর রয়েছে, এই যে ড্রেসিং টেবিল। আর এদিকে রয়েছে LED টিভি। রুমের মধ্যে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হলো এই দেখুন, হেয়ার ড্রায়ার দিয়েছে। এদিকে দেখুন বেড সাইডে একটি টেবিল রয়েছে, আর টেবিলে কিন্তু ইন্টারকম প্রোভাইড করেছে। রুমটি কিন্তু এসি রুম, এসি আর ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে একটা বড় সড়ো কাভার্ডও দিয়েছে, এই দেখুন। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবেন আপনারা। ওয়াশরুমের মধ্যে সবই আছে। এই যে এদিকে রয়েছে বেসিন, মিরর রয়েছে, এদিকে শ্যাম্পু, বডি ওয়াশ এগুলো তো দিয়েছে, হ্যান্ড ওয়াশও দিয়েছে। আর রুমের সাথে কিন্তু বাথ কিট রয়েছে, এই যেটা থাকে আর কি, সাবান রয়েছে, কলগেট, ব্রাশ এগুলোকে দেওয়া হয়েছে। আচ্ছা, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে যেটা উইন্টারে আপনাদের ভীষণ প্রয়োজনে লাগবে। আর এখানে রয়েছে শাওয়ার, জলের ব্যবস্থা, কমোড রয়েছে। এখানেও জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার। ওয়াশরুমে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো ফ্যান, এই যে ওয়াল ফ্যান দিয়েছে। চলুন আরেকটা জিনিস দেখাই। রুমের মধ্যে এই দেখুন একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো সুন্দর ব্যালকনি। আর এখানে বসেই কিন্তু সন্ধ্যের সময়টা আপনাদের ভীষণ ভালো কাটবে। এখানেই আবার চেয়ার টেবিল দেওয়া রয়েছে। পুরো এই শালবনের জঙ্গলটা কিন্তু আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন। ঘড়িতে এখন বাজে 2:02। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, যাচ্ছি এখন ডাইনিং হলে। এই রিসর্টে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই আপনাদের বাইরে কোথাও খাওয়া দাওয়ার জন্য যেতে হবে না। এরকম সুন্দর একটা জায়গায় থাকবেন, সেখানে তো খাওয়া দাওয়াও চাই বলুন। তো যাচ্ছি এখন ডাইনিং হলে, চলুন তাহলে। লাঞ্চ করতে বসে পড়েছি। রিসর্টে ডাইনিং হল রয়েছে, আপনাদেরকে বললাম। ডাইনিং হলটা ভীষণ বড়, একসাথে বেশ অনেক জন মিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ খোলামেলা ডাইনিং হল, এসি রয়েছে, ফ্যান রয়েছে, গরমেও কোনো অসুবিধা হবে না। আর চারিপাশের একটা ভিউ রয়েছে ডাইনিং হল থেকে। আমাদের সামনে লাঞ্চ চলে এসছে। এই রিসর্টে যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, আপনারা আপনাদের মতো অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে কিন্তু কোনো প্যাকেজ সিস্টেম নেই, সবই আলাকাট, মানে থাকা খাওয়া আলাদা আলাদা ভাড়া। আমি যদিও রুমের ভাড়াটা আপনাদেরকে জানাইনি, একটু পরেই বলে দেবো। খাওয়া দাওয়া এখানে ভেজ থালি রয়েছে, ফিশ থালি রয়েছে, চিকেন থালি, মাটন থালি, সমস্ত রকমই আপনারা পাবেন। থালি ছাড়াও আলাদা আলাদাভাবেও আপনারা নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা অর্ডার দেবেন। আমরা এখানে ফিশ থালি নিয়েছি। এই যে পাঁপড় রয়েছে, গরম গরম রাইস রয়েছে, এদিকে ডাল দিয়েছে, আলু ভাজা, গ্রিন সালাড রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু পটলের একটা ভেজ তরকারি রয়েছে। এখানে এই যে কাতলা মাছ ফ্রাই, মানে কাতলা মাছের কারি রয়েছে, এই যে চাটনি রয়েছে দেখুন, আর এদিকে রয়েছে মিষ্টি। থালিটার দাম পড়েছে 310 টাকা। এখন কিন্তু যে ঝিঙে আলু পোস্তটা আছে সেটা দিয়েই খাবো। দারুণ হয়েছে, দারুণ। এখন কিন্তু আমি কাতলা মাছটা ট্রাই করলাম। কাতলা মাছের টেস্টটাও বেশ ভালো, আর গ্রেভিটা ভীষণ টেস্টি হয়েছে। প্রত্যেকটা রান্নাই ভালো। এখনও চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। চলুন খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চ কিন্তু অলমোস্ট ডান। তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আর হাতেও টাইমও শর্ট, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো সাইট সিন করতে। তো গাড়িটা যেহেতু পার্কিং থেকে আসতে একটু লেট হচ্ছে, তো আসার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের রিসর্টের সামনে কিন্তু এখানে এরকম বড় করে এরকম কি বলবো, ড্রেন টাইপের কাটা আছে। এখানে আমাদের এই যে রিসর্ট শালবনী রিট্রিট, এখানে কিন্তু যখন তখন হাতি চলে আসে। আর তো হাতিগুলো যেহেতু ওপার থেকে এপারে যাতে না আসতে পারে, তার জন্য কিন্তু এই ড্রেনটা করা। আর এখানে দেখুন এই যে লেখা আছে ডেঞ্জার। তো এই যে চলে এসছে আমাদের গাড়ি,
চলুন তাহলে এখন গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে পড়লাম বিকেলের স্পটগুলো ঘুরে দেখার জন্য। যদিও বিকেলের স্পট বলা ভুল, আজকে আমাদের সারা দিনের প্ল্যান ছিল, ট্রেনটা সব বরবাদ করে দিল। আমরা এক্সপেক্টই করিনি ট্রেন এত লেট করবে, আর সেই বুঝেই আমাদের এই ট্যুর প্ল্যানটা ছিল। এখন আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আর কি ঘুরে দেখা যায়, যতগুলো সম্ভব হয়। মোটামুটি 2 থেকে 3টে স্পট তো ঘুরে দেখবই। দেখা যাক, ফার্স্ট যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখতে, যেটা ঝাড়গ্রামে ভীষণ ফেমাস মন্দির। রিসর্ট থেকে কনক দুর্গা মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার, অনেকটা দূর, মানে অনেকক্ষণ সময় লাগবে। তবুও ভালো লাগছে, একটুও রোদ নেই। সকালে যে ভ্যাপসা গরমটা ছিল সেটাও কেটে গেছে, তার কারণ আমরা রিসর্টে যাওয়া মাত্রই বৃষ্টি হয়েছিল একটু, তার জন্য। কনক দুর্গা মন্দির যেতে যেতেই মানে যাওয়ার রাস্তাতেই কিছুটা আগে আমাদের ড্রাইভার দাদা আর কি আমাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছে, একটা গ্রামের মধ্যে। রাস্তার সাইডে দাঁড়ালাম একটাই কারণ, এখানে বেশ অনেক আর কি বিদেশি পাখির আনাগোনা আর কি, মানে ঠিক বছরের এই সময় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কটা মাসই আর কি এই পাখিগুলোকে এখানে দেখা যায়। গুগলে যেটা নাম দেখলাম শামুকখোল দেখাচ্ছে, আর ইংলিশে নাম দেখলাম এশিয়ান ওপেন বিল স্টোক। তো পাখিগুলো বেশ বড় বড়, এগুলোকে আমরা জুতে গেলে দেখতে পাই। এটা তো জুলাই মাস চলছে, আগস্ট মাসের দিকে পাখির সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে। আর প্রত্যেকটা পাখি এখন যেটা দেখছি নিজেদের বাসা বানানোর জন্য আর কি তোড়জোড় চালাচ্ছে, সমস্ত গাছের ডালপালাগুলো ভেঙে নিয়ে নিজেরা নিজেদের মতো আর কি বাসা বানানোর চেষ্টা করছে। আর এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হলো কেন্দুয়া গ্রাম। এই গ্রামে এই পাখিগুলোকে দেখা যায়। চলুন, পাখি দেখা শেষ হয়েছে, গাড়িতে উঠবো এবার। চিল্কিগড়ে কনক দুর্গা মন্দির দেখতে, আর এখন দাঁড়িয়ে আছি পার্কিংয়ে। এই যেখানে আমাদের গাড়িটা রয়েছে পার্কিংয়ে, এখানে কিন্তু উইন্টারে পিকনিকও হয়। মন্দিরে যাওয়ার জন্য এন্ট্রিটা হচ্ছে এই দিকটাতে, এই যে পার্কিং থেকে বেরিয়েই আপনারা এই সাইডেই এন্ট্রিটা পাবেন, ডান দিকে যে রাস্তাটা গিয়ে। মন্দিরে যাওয়ার আগে এই যে সুন্দর রাস্তাটা, রাস্তার ভিউটা একটু দেখুন। এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো, আর প্রত্যেকটা গাছে কিন্তু এরকম নাম লেখা আছে। আর এই গাছগুলো বেশ অনেক বছরের পুরনো, কারণ প্রত্যেকটা গাছ থেকেই এরকম ঝুড়ি টাইপের ডাল আপনারা দেখতে পাবেন। আর এখানে কিন্তু প্রচুর হনুমানেরও উৎপাত আছে। এই যে এই রাস্তা ধরে আরেকটু আমাদেরকে যেতে হবে। এসেছি কনক দুর্গা মন্দিরের সামনে। কনক দুর্গা মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। চিল্কিগড়ের রাজা গোপীনাথ সামন্তই স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন বহু বছর আগে। এটি দুর্গা মন্দির। অরিজিনাল যে কনক দুর্গার যে মূর্তিটা, সেটা 1960 সালেই চুরি হয়ে যায়। এখানের মা বেশ জাগ্রত। ঝাড়গ্রামে যারা আসে তারা প্রত্যেকেই চেষ্টা করে যে এই কনক দুর্গা মন্দিরটি দেখে নেওয়ার জন্য। মন্দিরের গেট এখন ওপেন আছে দেখছি, এটা আমাদের ভাগ্য, কারণ আগেরবার এসে আমরা মন্দিরের মাকে দেখতে পাইনি। তো এখন মাকে দর্শন করব। মন্দিরের পাশে রয়েছে ডুলুং নদী, নদীটাও দেখব, কারণ ডুলুং নদী বেশ ফেমাস। ডুলুং নদীর পাড়েই এই চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, এই রাস্তা ধরে একটু এগোলেই আমরা ডুলুং নদীটা পাই। এই যে চলে এসেছি ডুলুং নদীর কাছে, এই যে ডুলুং নদী। তবে প্রপার বর্ষাকালে কিন্তু ডুলুং নদীতে পুরো একদম জল টইটুম্বুর হয়ে থাকে, বেশ ভালো লাগছে নদীর পাড়টা। আর ওইদিকে দেখুন বেশ কিছু এখানকার গ্রামের লোকজনই আর কি ওখানে আছে, যারা স্নান করছে, আবার কেউ কেউ মাছ ধরছে। মন্দির থেকে মাকে দর্শন করে নিলাম। প্রথমে মাকে দর্শন করতে পারিনি, তাই নদীর ধারে চলে গেছিলাম। এখানে এত হনুমানের উৎপাত, আপনারা কেউ ব্যাগ, টুপি, চশমা এগুলো নিয়ে আসবেন না। যদিও বা নিয়ে আসেন, খুব সাবধানে রাখবেন। মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, ফোনে বা এমনি ক্যামেরা এগুলো কোনো কিছুই মন্দিরে অ্যালাউ করছে না। মাকে দর্শন করে নেবেন। যখন আপনারা ঝাড়গ্রাম ঘুরতে আসবেন অবশ্যই কনক দুর্গা মন্দির ভিজিট করবেন। কনক দুর্গা মন্দিরে আর একটা জিনিস, এখানে কার পার্কিংয়ের জন্য কিন্তু মানে আমাদের 4 হুইলার পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়েছে। আজ আমাদের নেক্সট স্পট হলো চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রাজবাড়িতে আসা মাত্রই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টিটা আরও বাড়ছে, যদিও আকাশে মেঘ আছে। যাই হোক, চিল্কিগড় রাজবাড়ি হলো প্রায় 300 বছরের পুরনো একটি রাজবাড়ি। জামবনির রাজা গোপীনাথ সিংহ এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। মূল যে রাজবাড়ি, তাছাড়াও পাশে যেটুকু অংশ আছে সেগুলো প্রায় আর কি গাছগাছলা উঠে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজবাড়ির পাশে একটা সুন্দর মন্দির রয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। চিল্কিগড় রাজবাড়ি দেখা কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রামে যে ট্রাইবেল মিউজিয়াম আছে, তো সেটা দেখতে। চলুন তাহলে যাওয়া যাক। চলে এলাম কিন্তু ট্রাইবেল মিউজিয়াম, আর এটাই হলো ট্রাইবেল মিউজিয়ামের এন্ট্রান্স। আর এখানে কিন্তু লেখা আছে সোমবার পূর্ণ দিবস, মানে বন্ধ, সোমবারে
প্রত্যেক সপ্তাহে সোমবার কিন্তু বন্ধ থাকে। আর এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা। ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে বাংলার আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। মিউজিয়ামের ভেতরে ঢুকলে দেখতে পাবেন আদিবাসীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র, ছৌ নাচের মুখোশ, চাষবাস করা ও শিকার করার জন্য প্রয়োজনীয় অস্ত্র, গরুর গাড়ি। এছাড়াও আছে আদিবাসীরা যেসব পোশাকগুলো পরে সেই সব সমস্ত জিনিসই এই মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছে। চলে এসেছি এখন আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী রাজবাড়ি। ঝাড়গ্রামে যে রাজবাড়িটা রয়েছে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এই হলো ঝাড়গ্রামের রাজবাড়ি, আর এটা হলো রাজবাড়ির মেন গেট। তবে গেটের ভেতরে কিন্তু যাওয়া যাবে না, আর যারাই স্টে করবে তারাই একমাত্র ভেতরে যেতে পারবে। এটা একটা খুব বাজে জিনিস, মানে আপনারা আসবেন দেখতে ঝাড়গ্রাম রাজবাড়ি, তবে আপনাদেরকে গেট দেখেই ফিরে যেতে হবে। গেটের বাইরে থেকে যতটা দেখা যায় ততটা দেখে নেবেন। আর এটা একটা হেরিটেজ প্রপার্টি। অনলাইনের মাধ্যমে এখন ঝাড়গ্রাম রাজবাড়ির বুকিং নেওয়া হয় আর কি। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। চলে এসেছি ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির দেখতে। ঝাড়গ্রাম রাজবাড়ির এটি একটি মাতৃ মন্দির। এই মন্দিরটি 350 বছরের পুরনো মন্দির, আর এখানে দেবী দুর্গা পূজিত হয়। প্রতিদিন মন্দিরটা কিন্তু সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আর খোলা পাবেন না, তার মধ্যে আসার চেষ্টা করবেন। মন্দিরের পেছনে রয়েছে একটি সুন্দর ঝিল। এটা মন্দিরেরই আর কি, পুকুরও বলতে পারেন, কিন্তু বেশ বড়। আর এখানে কিন্তু সবাই স্নানও করে। এরপর আমাদের নেক্সট স্পট হলো ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। এখানে টিকিট পার হেড 25 টাকা করে, আর ওপেনিং এর টাইম ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে ঝাড়গ্রাম জুর ভেতরে দেখার জন্য প্রচুর কিছু আছে। বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, হায়না, লেপার্ড, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এই পুরো জুটা ঘুরতেই আপনাদের একটা দিন সময় লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা ফিরেছি আমরা আমাদের রিসর্টে। সন্ধেবেলা ফিরেই আমরা আমাদের রিসর্টকে দেখে একেবারে চিনতেই পাচ্ছি না। রাতের বেলা সমস্ত লাইটগুলো জ্বলে গেছে। জঙ্গলের মধ্যে আমাদের যেই রিসর্টটা শালবনী রিট্রিট, তাকে দেখতে কিন্তু অন্যরকম লাগছে। ভীষণ ভালো লাগছে সন্ধ্যের এই টাইমটা আমাদের এই জঙ্গলের মাঝখানে কাটাতে। আমরা রুমে ফিরেছি, তো ব্যালকনি থেকে এখন রিসর্টের যে ভিউটা সেটা আপনাদেরকে একটু দেখাবো। ঘড়িতে এখন বাজে রাত 10টা। আমাদের রুমেই রাতের ডিনার এসে হাজির হয়েছে। এই যে 3 জনের জন্য চলে এসছে গরম গরম ভেজ ফ্রাইড রাইস, আর সঙ্গে রয়েছে চিলি চিকেন। এই যে চাইনিজ সমস্ত রকমের ডিশ এখানে পাওয়া যায়। তাছাড়াও যদি চাইনিজ খেতে না চান, রাতে ভাত বা রুটির অপশান আছে। সঙ্গে আপনারা চিকেন কষা কিংবা মাছের কোনো আইটেম যদি খেতে চান সেটাও আগে থেকে বলবেন, সেইভাবে রেডি করে দেবে। আর ভেজ তো হবেই। তাই এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে। অনেক রাত হয়েছে, কাল সকাল সকাল আমাদের উঠতে হবে। কাল সারা দিন আমাদের ঘোরার প্ল্যান রয়েছে ঝাড়গ্রামে। তাই চলুন আজকে রাত্রের মতো গুড নাইট। ফ্রম ঝাড়গ্রাম। আজ আমাদের ঝাড়গ্রামের ডে 2। পুরো একটা দিন আমরা কাটালাম জঙ্গলের মাঝখানের একটি দারুণ রিসর্টে। শাল গাছের জঙ্গলের মধ্যে ছিলাম, এখনও সেখানে দাঁড়িয়ে আছি। রিসর্টটি যেহেতু শাল জঙ্গলের মধ্যে, তাই রিসর্টের গার্ডেন বলতে এটাই। জঙ্গলের মাঝখানে থাকলে যেটা হয়, বিভিন্ন রকমের পোকামাকড়, বিভিন্ন রকমের পাখিদের আওয়াজ, যেগুলো সকাল থেকে কানে ভাসছে। গেছি, ঘড়িতে বাজে এখন সকাল 8:30। একদম রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট টেবিলে, কারণ আমাদের সকালবেলা খাওয়া দাওয়া করেই গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। আজকে সারা দিন আমাদের প্রোগ্রাম। আমাদের রিসর্টে কিন্তু বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে, মানে কটেজ রয়েছে বলতে পারেন। আমরা তো রয়েছি দুর্গাবাড়িতে। চলুন আপনাদেরকে সেগুলো একটু ঘুরিয়ে দেখাই। আর প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা ভাড়া আছে। রিসর্টের দুর্গাবাড়ি কটেজে রুম নিলে পার নাইটে ভাড়া পড়বে 3500 টাকা প্লাস জিএসটির সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রিসর্টের মধ্যে বেশ কিছু কটেজ রয়েছে। এই কটেজগুলোতে রুম নিলে পার নাইটে আপনাদের ভাড়া পড়বে 4500 টাকা প্লাস জিএসটির সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও রিসর্টের মধ্যে বেশ অনেকগুলো সুইচ টেন্ট রয়েছে। এই সুইচ টেন্টগুলোতে যদি থাকেন সেক্ষেত্রে পার নাইটে আপনাদের ভাড়া পড়বে 2800 টাকা প্লাস জিএসটির সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বা উইকেন্ডেতে কম বেশি হতে পারে। ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট কিন্তু রুম ভাড়ার সাথে ইনক্লুড। তো ব্রেকফাস্টের জন্য আমাদের আলাদা পে করতে হচ্ছে না। ব্রেকফাস্টে বাফেট সিস্টেম, তো অনেক রকম অনেক কিছু থাকে ব্রেকফাস্টে। আপনাদেরকে একটু দেখাই কী কী আছে। এখানে ডিমের অমলেট দিয়েছে, বা ডিমের পোচও আপনারা নিতে পারেন। এখানে পোহা রয়েছে, লুচি রয়েছে, সাদা আলুর তরকারি রয়েছে, আর এখানে ফ্রুটের মধ্যে কলা দিয়েছে। ব্রেকফাস্ট ডান, চলে এসেছি। গাড়িটা যেখানে রয়েছে, আমাদের সাইড সিনের গাড়ি চলে এসেছে, যেটা আপনাদেরকে বলছিলাম। ওই যে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে।
এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে রওনা দিতে হবে। আমাদের প্রথম সাইট সিন কোনটা হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি, চলুন গাড়িতে উঠে নেই আগে। আজ আমরা ঘুরে দেখব কাকড়াঝোড় আর বেলপাহাড়ির বেশ কিছু স্পট। গাড়ি নিয়ে বেলপাহাড়ির দিকে যেতে যেতে রাস্তার দুধারের ভিউ ছিল অসম্ভব সুন্দর। দূরে ছোট বড় টিলাগুলো দেখা যাচ্ছিল, আর দূর দূরান্তে যত দূরই চোখ যাচ্ছে শুধুই সবুজ। বর্ষাকালে ঝাড়গ্রাম কিন্তু একেবারে অন্যরকম লাগে। বেলপাহাড়িতে এন্ট্রি করেছি বেশ অনেকক্ষণ আগে, পাহাড়ের উপর দিয়ে আসলাম। এখানে একটি ফলস রয়েছে যার নাম হুদুদ ফলস, এটা ঢাঙ্গি কুসুমে। এখানে এই ফলসটি দেখার জন্য আপনাদেরকে বেশ কিছুটা রাস্তা যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। আর একটা কথা, এই বর্ষার মরশুমে যারা ঝাড়গ্রাম ঘুরতে আসবেন, জঙ্গলে যখনই আপনারা উঠবেন বেলপাহাড়ির জঙ্গলে, একটু চোখটা খোলা রাখবেন। আমরা কিন্তু ময়ূর দেখেছিলাম, মানে ক্যামেরা অন করার আগেই তিনি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই যে ওয়াইল্ড লাইফগুলো মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন, এগুলো দেখার কিন্তু একটা অন্যরকম আনন্দ থাকে। চলুন এখন আর লেট করবো না, আমাদের ফার্স্ট স্পটটা ঘুরে দেখি। আর এই যে এটা কিন্তু পার্কিং এরিয়া, আর আমরা যাবো এখন এটা দিয়ে, ওই যে সাইডে আগে চলে যাচ্ছে। এই দেখুন এখানে কত পাথরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এই ভাইয়ের দোকান। এখানে কত সুন্দর শিব ঠাকুর রয়েছে, এগুলো দেখছেন না রাস্ট কালার, পাথরের কালার হিসেবে কিন্তু এগুলোর কালার হয়েছে। দেখুন এক একটার এক এক রকম কালার, অরিজিনাল কালার বলতে পারেন এগুলো। ফলসে যাওয়ার জন্য ঠিক এরকম রাস্তা আমাদেরকে ধরতে হয়েছে। এই যে দেখুন এরকম এবড়ো খেবড়ো রাস্তা পাবেন, তবে বয়স্ক মানুষ যারা আছেন আপনারাও যেতে পারবেন, খুব একটা যে দুর্গম রাস্তা তা কিন্তু না। এই যে সোজা রাস্তাটা গিয়েছে, সোজাই যেতে হবে এখন আমাদের। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, কিছুটা আসার পর একটা মন্দির দেখতে পাবেন, এই যে শিব মন্দির। এটা আগে এরকম ছিল না, এখানে মন্দিরটা ছিল, সুন্দর করে দেখুন ঘর করে দিয়েছে, এই যে সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রতিদিন পুজো হয়। এখানে এরকম বসার জায়গাও পাবেন মন্দিরের একদম পাশে, একটু কষ্ট হয়ে গেলেই জিরিয়ে নেবেন। এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, এখান থেকে জাস্ট পা হেঁটে আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে ফলস পর্যন্ত যেতে। হুদুদ ফলসে চলে এসেছি। এই যে ফলসের কন্ডিশন, বৃষ্টি জানেনি এবার দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই। প্রপার বর্ষাকালে ঝাড়গ্রাম ঘুরতে এলেও বর্ষার সেভাবে এখনও দেখা পাইনি, তাই ফলসগুলোতে সেভাবে জল নেই। প্রপার বর্ষায় যখন বৃষ্টিটা হয় তখন কিন্তু এই পুরো জায়গাটাই জলে ভর্তি হয়ে থাকে, ফলসের ফোর্স থাকে অনেক বেশি। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলতেও শুরু করেছে। আজ আমাদের সেকেন্ড স্পট হচ্ছে কেতকী লেক। কেতকী লেক এর আগে আমরা দেখিনি, আমাদের ড্রাইভার দাদা বলছিলেন এটা একেবারে আমাদের জন্য নতুন, আর স্পটটাও নতুন হয়েছে, তাই আর কি আমরাও বললাম ঘুরে দেখব। আপনারাও ঘুরে দেখে নিতে পারবেন আমাদের মতো করে। চলুন। চলে এলাম আমরা কেতকী লেক। চারিপাশে সবুজ, আর তার মাঝখানে এই ছোট্ট লেকটিকে দেখতে কিন্তু দারুণ লাগছে। তবে শুনলাম বর্ষায় প্রচুর বৃষ্টি হলে এই লেকের জল কিন্তু আরো বেড়ে যায়। চলে এসেছি কাকড়াঝোড়। কাকড়াঝোড়ের মূল আকর্ষণ হচ্ছে এখানে এই শালপলাশের জঙ্গল, এটাই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম যার কারণে বলা হয়। ঝাড়গ্রামের একটি পার্ট হলো কাকড়াঝোড়, আর কাকড়াঝোড়ে কিন্তু আসা হয় এই সবুজ জঙ্গলকে দেখার জন্য। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু এগোলেই ওই জায়গায় রয়েছে বিএসএফ ক্যাম্প, তাই আমাদের গাড়ি আর ওই দিকটাতে যাবে না। তো আবার কিন্তু গাড়িতে উঠে পড়লাম আমরা, আর এখন যাচ্ছি কাকড়াঝোড়ের মেন যে স্পট আছে সেখানে, মেন আর কি কাকড়াঝোড়ের যে জঙ্গলটা আছে সেখানেই যাচ্ছি, যেটা দেখতে সবাই মেনলি আসে কাকড়াঝোড়ে। কাকড়াঝোড়ের মেন স্পটে, মানে মেন জঙ্গল যেখানে রয়েছে, এখানে আমাদের ড্রাইভার দাদাই নিয়ে এসছে, নিজেদের গাড়ি নিয়েই চলে এসেছি। আপনারাও আপনাদের গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, আর এখানে বেশ নিরিবিলি, গাড়ি খুব একটা নজরে পড়ছে না, মানে মানুষ একেবারে নেই বললেই চলে। চারিপাশটা শুধুমাত্র জঙ্গল, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে। আর আমাদের ড্রাইভার দাদা বলছিলেন এখান থেকে নাকি আর মাত্র 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, গেলেই আমরা পুরুলিয়া পাবো। আমরা তো পুরুলিয়া ঘুরবো না, ঝাড়গ্রাম ঘুরবো, তাই এখন অনেকগুলো স্পট রয়েছে। চলুন এখন গাড়িতে উঠি। আমরা কিন্তু এখন যাচ্ছি গাড্রাসিনী পাহাড়। তো পাহাড়ে যাওয়ার আগেই চলে আসলো মুষলধারে বৃষ্টি, বেশ দারুণ লাগছে এই গরমের মধ্যে বৃষ্টিটা। বর্ষায় এসি বৃষ্টি তো হবেই। এই যে গাড্রাসিনী পাহাড়ে যাওয়ার আগে কিন্তু গাড্রাসিনী পাহাড়ের উপর যে মন্দিরটা আছে
সেটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। চলে এসেছি গারাসিনী পাহাড়। এই পাহাড়ে কিন্তু ট্রেক করে ওঠা যায়। মানে এই জায়গার মূল যে জিনিস সেটা হলো পাহাড়ে ট্রেক করে উঠতে হবে, আর পাহাড়ের একদম মাথায় একটা মন্দির রয়েছে, আর ওখানে একটা গুহা রয়েছে। আর যে মন্দিরটা আকাশ একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিল, দূর থেকেই মন্দিরটা, মানে চূড়ার মন্দিরটা দূর থেকে দেখা যায়। এবার ট্রেক যারা করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা, যারা করতে ভালোবাসে না বা ভয় পায় তাদের জন্য নয়। কিন্তু এবারে যেহেতু এই গারাসিনী পাহাড়ে এন্ট্রি একটু আগে থেকেই যেহেতু বৃষ্টি শুরু হলো, আমরা রিস্ক নিচ্ছি না, যেহেতু পাহাড়ি রাস্তা জানেনি এবড়ো খেবড়ো থাকে, খুব রিস্ক থাকে ওঠা, তাই আমরা রিস্ক নিয়ে যাচ্ছি না। এবারে আর হলো না, নেক্সট বার ট্রাই করব। আর আমাদেরকে এখন জাস্ট এই রাস্তাটা ধরে একটুখানি যেতে হবে, গেলেই আমরা সেই মানে পাহাড়ে ওঠার যে আর কি ট্রেকিংয়ের যে আর কি এন্ট্রিটা সেটা পাবো। এটাই হলো পাহাড়ে ওঠার এন্ট্রিটা। এই যে দ্বীপ আগে উঠে গেছে, দেখছেন রাস্তাটা কেমন এবড়ো খেবড়ো। এই যে এরকম রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে। চলে এসেছি খেদারানী লেক। এটা আজকে আমাদের আরও একটি স্পট। অপূর্ব সুন্দর এই লেকের ভিউ। যখনই আসি না কেন আমরা এই লেকের এখানে, তখনই এক এক রকমভাবে দেখতে পাই। আর এবারে এসে যেটা দেখলাম, আকাশে তো মেঘ আছেই, বর্ষার যে মেঘটা, সেই মেঘের যে ছায়াটা সেটা পড়েছে জলে। আর জলটা যে বিশাল আছে তা না, মানে এর থেকে যখন বৃষ্টি যখন বেশি হয় তখন কিন্তু জল আরও বেশি হয়, মানে এই লেকের জল আরও বাড়ে। লেকের এখান থেকে কিন্তু একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি আমি, মানে এখানটা জাস্ট গেট করা রয়েছে, লেকে যখন জল বেশি হয় তখন জলটা ছাড়া হয়। আর এখান থেকে উপরের দিকে দেখুন একটা পাহাড় রয়েছে, ওই যে জঙ্গলটার উপরে ওই যে পাহাড়টা, ওই পাহাড়টাই কিন্তু গারাসিনী পাহাড়, যে পাহাড়ে আমরা একটু আগে ছিলাম আর কি। ঘড়িতে অলরেডি বাজে এখন বিকেল 4টে। আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করিনি, মানে লাঞ্চ করার সময় পাইনি ঘুরতে ঘুরতে। আজকে আমাদের যেহেতু সারা দিনটা সময় ছিল, নিজেরা নিজেদের মতো ঘুরছি। আর আমাদের রিসর্ট থেকে বেরোতেও দেরি হয়েছে। যে দাদা রয়েছে, ড্রাইভার দাদা, উনি একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসছেন। যদিও এখানে লাঞ্চের জন্য উনি আমার আগে থেকে বলে রেখেছিলেন যে আমরা 3 জন এখানে খাবো, তো ভেজ থালি বলে রেখেছিলেন, আগে থেকে অর্ডার দিতে হবে, ওনারা সেই মতো রান্না টান্না করে রাখবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে খাদ্য ছায়া, আর এটা বেলপাহাড়ির মধ্যেই পড়ছে। আর এই যে বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে অনেক কিছু আছে, যেটা আপনাদেরকে বলছিলাম, আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। একটা জিনিস দেখলাম, জায়গাটা বেশ ছোটোখাটোর মধ্যে ডাইনিং হলটা, তবে এখানে মানে এখানকার যে স্থানীয় যে দিদিরা বোনেরা আছেন ওনারাই আর কি পরিবেশন করছেন, রান্নাবান্নাও এখানে ওনারাই করছেন। তো খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। আর আমাদেরকে পরিবেশন কিন্তু ওনারাই করেছেন। এই যে এখানে দেখুন রাইস দিয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, আলু জাস্ট মাখা একটা, এটা আলু মাখা। আর এদিকে রয়েছে স্যালাড, পাঁপড় দিয়েছে, আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, একটা ভেজ তরকারি রয়েছে, এটা পোস্ত বড়া, এটা একেবারে ইউনিক আমাদের জন্য। আর এটা চাটনি। দাম পড়েছে 180 টাকা। আর আপনারা চাইলে এখান থেকে মাছের আইটেম বা চিকেনের আইটেমও নিতে পারেন, আগে থেকে সেটা বলা থাকলে ওনারা রেডি করে দেবেন। অলমোস্ট কিন্তু খাওয়া দাওয়া ডান। আর যেটা বলার ছিল মেনলি, যে সবকটা আইটেম দিয়েই তো খেলাম, প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট অসাধারণ। হয়তো খেতে খেতে বলতাম, যেহেতু টাইমটা অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আর খেতে খেতে বলার মতো সময় নেই, তার জন্য বলতে পারলাম না। তো খাওয়া শেষেই বলছি, প্রত্যেকটা আইটেম কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা ঝাড়গ্রাম ঘুরতে আসলে গৌতমদার সাথে যদি ঘুরতে যান, তাহলে গৌতমদাকে আগে থেকে বলবেন, তাহলে গৌতমদা এই জায়গাটার অ্যারেঞ্জ করে দেবে খাওয়া দাওয়ার জন্য। না হলে কিন্তু আপনারা হয়তো খুঁজে পাবেন না, জায়গাটা এমনই একটা জায়গায়। চলে এসেছি ঘাগরা ওয়াটারফলস। আর এটা আজকে আমাদের লাস্ট স্পট ধরতে পারেন। আমাদের গাড়িটা এখানে আছে, এটা পার্কিং। এখান থেকে এরকম একটা রাস্তা ধরে আপনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানে একটি ফলস রয়েছে, তবে বর্ষাকালে মানে যখন খুব বৃষ্টি হয় তখন এই ফলসে জলটা বেশি থাকে। আর বৃষ্টির সময় মানে এমনি যখন বৃষ্টি কম হয়, নর্মাল টাইমে খুব একটা জল থাকে না। এই হচ্ছে পুরো জায়গাটা। এমনি লোকেশন খুব ভালো। আর যদি দুর্গাপুজোর সময় আসেন না, এগুলো কিন্তু সব কাশফুলের গাছ, কাশফুলের জঙ্গল, এখানে পুরোই সাদা হয়ে থাকে। একবার আমরা এসে দেখেছিলাম। এই যে জলটা দেখছেন, এটা ফলসেরই জল। এই যে লোকেশনটা ঠিক এরকম। আর এখানে আসলে কিন্তু আপনারা এরকম পটহোল দেখতে পাবেন। দেখুন জলের চাপে এই পাথরগুলোর উপরে এই গর্তগুলো হয়ে গেছে। এই যে দেখুন এখানে প্রচুর রয়েছে এরকম পটহোল।
তবে প্রচণ্ড যখন বৃষ্টি হয় তখন কিন্তু ফলসের জলটা ভালোই বোঝা যায়। মানে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু ফলসের জলটা ভালোই দেখা যায়। আর এই জায়গাটা মানে যে জায়গাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ফলসের জলটা ভর্তি, ওখানে আরও জল থাকে। আর এখানে যে সিভিক দাদারা রয়েছে উনি বলছিলেন যে যেখান থেকে জলটা পড়ছে আর কি ফলসের জলটা, ওই জায়গায় নাকি প্রায় 50 ফুট গর্ত রয়েছে। কেউ যদি ওখানে পড়ে তাহলে কিন্তু খুব বড় একটা অঘটন ঘটবে। তাই আপনাদেরকে বলবো এখানে আসুন, তবে সাবধানতা অবলম্বন করে ফলসটি ঘুরে দেখুন। আর এখানে যে পাথরগুলোর ওপর দিয়ে যেতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে পটলগুলো করা সেগুলো প্রায় কোমর সমান করে গর্ত হয়ে আছে কিছু কিছু পটল, মানে সেখানেও পড়লেও বিপদ হতে পারে। খুব সাবধানে ঘুরবেন আপনারা এই জায়গাটা। চলুন এখন ফেরা যাক তাহলে। সেকেন্ড দিনের সব স্পটগুলো ঘুরে এখন আমরা গাড়ি নিয়ে ফিরছি আমাদের রিসর্টে। এই দুদিনে ঝাড়গ্রামের সব স্পটগুলো ঘুরতে এই গাড়িতে আমাদের রিজার্ভে ভাড়া পড়েছে 5,000 টাকা। তবে সিজনে কিন্তু এই ভাড়া বেড়ে 5,500 টাকাও হতে পারে। আর যদি আপনারা বড় গাড়ি নেন সেক্ষেত্রে আপনাদের রিজার্ভে ভাড়া পড়বে 6,000 থেকে 6,500 টাকা। গাড়ি ভাড়ার মধ্যে স্টেশনে পিক আপ অ্যান্ড ড্রপের খরচও কিন্তু ইনক্লুড রয়েছে। আর গাড়ির দাদার নাম্বার আমি তো আগেই আপনাদের সাথে প্রোভাইড করেছি, তাই ঝাড়গ্রাম ঘুরতে আসলে যদি মনে করেন নিজেদের মতো করে ঘুরবেন তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর রাত 9:30 নাগাদ আমরা ডিনার সারলাম নিজেদের রুমেই, রুটি আর চিকেন কষা দিয়ে। ঘড়িতে বাজে এখন রাত 10:30। আমাদের রিসর্টের সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে। ডিনার করে তাই এলাম একটু ব্যালকনিতে। এই দুদিন আমরা এই রিসর্টে আছি কিন্তু শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। ব্যালকনিতে বসে যে একটু সময় কাটাবো সেটুকু টাইমও পাচ্ছি না। রুম ট্যারিফগুলো আমি আগেই বলে দিয়েছি। আর এই রিসর্টটি কিন্তু সম্পূর্ণ কাপল অ্যালাউ রয়েছে, ফ্যামিলি নিয়েও আপনারা আসতে পারেন। অবশ্যই কিন্তু পার হেড আইডি প্রুফ লাগবে, প্রত্যেকের আইডি প্রুফ নিয়েই ওনারা তারপরে এন্ট্রিটা করছেন আর কি। আগে থেকে তো বুকিং করতেই পারবেন। আর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বাড়ি বসে বুকিংটা সারতে পারেন। আর একটা কথা যেটা না বললেই নয়, এবারে ট্রিপে এসে আমরা দুদিন থাকলাম একটাই কারণ, আগের বার এসে আমরা এক রাত দুদিনে বেশ অনেকগুলো স্পট ঘুরে দেখেছিলাম। হয়তো সময়টা কম নিয়ে ঘুরেছিলাম কিন্তু প্রত্যেকটা জায়গা সেভাবে এক্সপ্লোর করতে পারিনি। তাই আর কি এবারে আমাদের এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান। আপনারা চাইলেই যদি হাতে সময় কম থাকে আজকে মানে সেকেন্ড দিনে সব স্পটগুলো ঘুরে বিকেলবেলা ইস্পাত বা বরবিল জনশতাব্দী ধরেও কিন্তু হাওড়ায় ফিরতে পারেন। আর যদি আমাদের মতো 2 থেকে 3 দিন হাতে সময় থাকে তাহলে আমাদের মতোই 2 রাত 3 দিনের স্টেটা নেওয়াই আপনাদের সব থেকে সুবিধা হবে। আর আমাদের এই রিসর্ট থেকে চেক আউট টাইম হচ্ছে কাল সকালে। আমাদের কাল সকালে ঝাড়গ্রাম স্টেশন থেকে 7:35-এর স্টিল এক্সপ্রেস রয়েছে, যেটা ধরে আমরা পৌঁছাবো হাওড়াতে। মোটামুটি 10:30টার মধ্যে স্টিল এক্সপ্রেস আমাদের হাওড়ায় পৌঁছে দিচ্ছে। এটা খুব ভালো একটা ট্রেন। আপনারা এই ট্রেনটি ধরেও কিন্তু হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছাতেও পারবেন। ভিডিওটা আমি আর বেশি বড় করব না, যেহেতু কাল সকালে আমরা চেক আউট করছি এই রিসর্ট থেকে, তাই এই ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আর আপনাদের সাথে কিন্তু দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।